রাজনীতিতে কে কখন কোন চাল দেয় সেটা বোঝা এবং সমুদ্র থেকে সামান্য পরিমাণ মুক্তা খোঁজা দুটাই সমান। দর্শক, শুরুতে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো এবং তারপরে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সোলাইমান স্যার, খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আলোচনা শুনবো। তো চলুন এবারে আগে দেখে আসি ভিডিওটি। দর্শক, আপনারা দেখলেন যে আবারও রাজধানীতে রাজনৈতিক প্রাঙ্গণে সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং শুধু সক্রিয় না, তারা ইতিমধ্যে আওয়ামী লীগের নামে স্লোগান নিয়ে মিছিল মিটিং শুরু করেছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে আওয়ামী লীগের একজন অনেক বড় শক্তিশালী ক্ষমতাবান নেতা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং আরেকজন শক্তিধর ক্ষমতাবান নেতা ওয়াকারুজ্জামান। আপনারা কিছুদিন ধরে হয়তো লক্ষ্য করেছেন যে বাংলাদেশের এখন আওয়ামী লীগকে নিয়ে রিফাইন আওয়ামী লীগ নামক একটি নতুন আওয়ামী লীগ কিন্তু আনতে চেয়েছিল এই ওয়াকারুজ্জামান। এখন তিনি আওয়ামী লীগ সম্বন্ধে কোনো কথাই বলছে না। তাহলে তিনি এখন কাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন? আওয়ামী লীগ কেন আবার সক্রিয় হচ্ছে বাংলাদেশ জুড়ে এবং রাজনৈতিক প্রাঙ্গণে? এটাই চুলছেরা বিশ্লেষণ করেছেন সোলাইমান স্যার। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে কি আবারও আওয়ামী লীগ চলে আসবে? এই যে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হলো, এটা কিসের ইঙ্গিত দিল? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন শ্রদ্ধেয় সোলাইমান স্যারের কাছ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি শুনে আসি। সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে, আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ। কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক, সেগুলো ফাঁস হয়ে যাওয়া, নানান কিছু। সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছেন, অনেকটা চুপসে গেছেন বা চুপ হয়ে গেছেন। সেনাপ্রধানের এই চুপ হয়ে যাওয়াটা, এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক। কারণ সেনাপ্রধানের তৎপরতা, নড়াচড়া, এটা ওভারঅল বিএনপির যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বা সেনাপ্রধান নিজেই যে টাইমলাইন দিয়েছিলেন শুরুতে 18 মাসের কথা, সে 18 মাস ধরলে তো ডিসেম্বরই হয়। কিন্তু না, সেনাপ্রধান এখন চুপ। সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় সেটব্যাক। অন দ্য আদার হ্যান্ড, তারেক রহমান বিএনপির মির্জা ফখরুল, সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, আমির খুসরু, এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু, তারপরে জনগণের রিয়াকশন দেখি। তারেক রহমান নিজে কিন্তু বলতেন না, ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না, বা চাপ দেওয়া, হুমকি ধামকি দেওয়া, এগুলো কিন্তু তারেক রহমান নিজে বলতেন না। এটা ফখরুল, সালাউদ্দিনদের মাধ্যমে বলাতেন। কিন্তু একটা পর্যায়ে তারেক রহমান দেখলেন যে ফখরুল, সালাউদ্দিন, মির্জা আব্বাস, এদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। জনগণ এদেরকে এখন গালাগালি করে। বরং মির্জা ফখরুলের মতো সুকল্ড ক্লিন ইমেজের রাজনীতিবিদের এখন ইমেজ সংকট, মানে এরা ব্যর্থ। বিএনপির রাজনীতির যে চিত্রটা আমি বললাম, এ বিষয়ে একটা চমৎকার অ্যানালাইসিস করেছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। আমি এটা একটু আপনাদেরকে ওই বিশ্লেষণ আমি শোনাতে চাই। আপনি যদি বিএনপির রাজনীতি বুঝতে চান, আপনি যদি বিএনপির ভবিষ্যৎ বুঝতে চান, বিএনপির সংকট বুঝতে চান, এই ছোট বিশ্লেষণটি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। এরপরে তারেক রহমান নিজেই ব্যাটিং করতে নেমেছেন। তারেক রহমান এতদিন কিন্তু ব্যালেন্স করতেন যে এই যাদেরকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছিলেন, তারা উল্টাপাল্টা করলে বা বললে, উল্টাপাল্টা তিনিই বলাতেন, কিন্তু বলার পরে পাবলিক রিয়াকশন দেখে ওটাকে ব্যালেন্স করতেন তারেক রহমান। কিন্তু যখন দেখা গেল যে না, একদম ইমেজ নাই, তাদের ক্রেডিবিলিটি নাই, তখন তারেক রহমান নিজেই ব্যাটিং শুরু করেছে। আর এটা হচ্ছে তারেক রহমানের শেষ চেষ্টা, এবং তারেক রহমানও শেষে এসে ব্যর্থ হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, তারেক রহমান নিজে এখন ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। যেই সুরে কথা বলতো এতদিন সালাউদ্দিন, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, দুদু, এখন ওই সুরে কথা বলছে তারেক রহমান নিজে।
এই যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে, মানে এই যে থার্ড ক্লাস কথাগুলো, ফালতু কথাগুলো, কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল মারলে যে কি বিপদ হয়, মানে আপনি কাঁচের ঘরে, আপনি ওখানে বসে ঢিল মারলেন, পাল্টা ঢিল মারলেই তো আপনার ঘর চুরমার হয়ে যাবে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। তারেক রহমান নিজে এখন অযাচিত কথাবার্তা বলা শুরু করছে, আরো নানান বিষয়ে উদ্ভট কথা বলছে। এটা কেন? ওই যে ফখরুল, আব্বাস, আমির খসরু, সালাউদ্দিন, রিজভী, দুদু এরা ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজেকে ব্যাটিং করতে হচ্ছে। এখন তারেক রহমানের উইকেটটা যদি পড়ে যায় তাহলে বিএনপি অল আউট, আর অল আউট হয়ে গেলে কি শেষ, বাচ্চারা ঘরে ফিরে যাও, সন্ধ্যা হয়েছে। কিছুদিন পর দেখবেন যে বিএনপি যত চাঁদাবাজি করেছে সবকিছু রেকর্ড বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তো প্রচার হবেই, প্রয়োজনে লিফলেট আকারে ছাপিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বিএনপির অপকর্ম, দুই গ্রুপে কামড়াকামড়িতে কতজন জয় বাংলা হয়েছে এবং কত জায়গায় চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির পার্সেন্টেজ কি, ঐকিক নিয়মের অঙ্ক করে আওয়ামী লীগের সাথে তুলনা করে ধর্ষণের হার কত বিএনপি কর্তৃক, ডাকাতির হার কত, সবগুলো ঐকিক নিয়মের অঙ্ক কষে তারপরে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনি ওয়েট করেন জাস্ট। সরকারের এখন যে জনপ্রিয়তা, তাতে করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো যদি আগামীতে দাবি করে বসে যে সংস্কার লীগের বিচার এবং নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না, সেটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি যে রাজনৈতিক দলগুলো যাই করুক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে প্রফেসর ইউনূসের প্রতি যে তীব্র জনসমর্থন, তার বলেই প্রফেসর ইউনূস সংস্কার করবেন এবং জনগণ এই দ্রুত নির্বাচন এটা মানবেই না। আমার ধারণা আগামী 2 বছরের মধ্যে নির্বাচন হবে না, বিএনপি সম্ভবত ধরা খাবে এখানে। তবে আমার ব্যক্তিগত মতামত দ্রুত সংস্কার করে নির্বাচন হোক, যাই হোক। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দ্রুত সংস্কার কোন সুন্দর সংস্কার নয়, এটা টেকসই হবে না। এই জন্য সংস্কার করতে হবে সংস্কারের গ্রামার মেনে, নট দ্রুত। সংস্কারের গ্রামার, যে সংস্কার দ্রুত করা যায় প্রজ্ঞাপনের মাধ্যমে, সেটা করতে হবে। আর যে সংস্কার করতে সময় নেওয়া দরকার সেটা করতে হবে। যেমন আপনি পুলিশ সংস্কার করবেন বা আমাদের প্রশাসন সংস্কার করবেন, এটা কখনো দ্রুত হয় না, এটা ধীরে ধীরে করতে হবে। যাই হোক, আমি দ্রুত নির্বাচন, দ্রুত সংস্কার কোনোটার পক্ষে নয়, আমি রাজনীতির বা সংস্কারের গ্রামারের পক্ষে। যাই হোক দর্শক, এই লেখাটা লিখেছেন নওশাদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী কাম পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অবজারভার। আমি তাকে ক্রেডিট দিচ্ছি। এর মধ্য দিয়ে বিএনপির সংকটটা খুব ভালোভাবে আপনারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এমন একটি অনেক সুন্দর জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। দর্শক, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখে এ পর্যন্ত এসেছেন, শুধুমাত্র আপনাদেরকে একটি মাত্র প্রশ্ন করছি, বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে কি আবারও আওয়ামী লীগ চলে আসবে? এই যে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হলো, এটা কিসের ইঙ্গিত দিল? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসার সম্ভাবনা কতটুকু পার্সেন্ট আছে? 100%, 50% নাকি 50%? অবশ্যই কমেন্ট না করে কেউ যাবেন না। তো দর্শক, পরবর্তী আরও আলোচিত সংবাদ এবং আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।